প্রফেশনাল মাইক্রোসফট এক্সেলের 11তম পর্বে আপনাকে স্বাগত। যেহেতু বিভিন্ন সময় আমাদের টেক্সট, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি ইত্যাদি বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন হতে পারে এবং সেই ডেটাগুলোকে আমাদের ফরম্যাট করারও প্রয়োজন হতে পারে। ফর্মুলা, ফাংশন এবং বিভিন্ন সূত্র নিয়ে আমাদের কন্টিনিউয়াসলি যে পর্বগুলো ছিল সেগুলো আমাদের চলতেই থাকবে। তো আপাতত আমরা মাঝখান থেকে এই ডেটাগুলোকে ফরম্যাটিংয়ের কিছু ক্লাস একটু শিখে রাখি। সেটি আমাদের জন্য হেল্পফুল হবে, কারণ আমরা ডেটাগুলোকে সাজানোও শিখব, আবার আমরা সূত্র, ফর্মুলা, ফাংশন এগুলোও শিখতে থাকব। পাশাপাশি আমাদের দুটো কাজই হতে থাকবে। অর্থাৎ আমরা একটু যদি সাজানো না শিখি তাহলে আমরা আমাদের এক্সেলের ওয়ার্কশিটের কাজগুলোকে আকর্ষণীয় করে উপস্থাপন করে শিখতে পারবো না, যার কারণে আমরা কিছুটা সূত্র শিখে নিলাম। এবার আমরা ফরম্যাটিংয়ের কাজগুলো আস্তে আস্তে শিখতে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কশিটের মধ্যে কলাম এবং রো। তো আমরা যদি কলামগুলোকে সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি সবার উপরের দিকে কলাম বরাবর সিলেক্ট করে থাকি, কলাম বরাবর এখানে যদি সিলেক্ট করে ড্র্যাগ করে থাকি, তাহলে কলামগুলো সিলেক্ট হবে। তো যে কোনো একটি কলামের মাঝখানে আমরা যদি সেল পয়েন্টারটি নিয়ে যাই, তাহলে এখানে একটি প্লাস সাইডের দুই পাশ থেকে দুটি অ্যারো চিহ্ন প্রদর্শিত হবে। তখন যদি যে কোনো একটু এরিয়াটাকে আমাদের মতো করে আমরা জাস্ট প্রয়োজন মতো ড্র্যাগ করে নিই, তাহলে প্রত্যেকটি কলাম কিন্তু সেই একই এরিয়া বরাবর, প্রত্যেকটি কলাম কিন্তু একই মাপে কিন্তু সাজানো হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি একটি রো এভাবে সিলেক্ট করে নিই, এভাবে রোগুলোকে সিলেক্ট করে নিই, অর্থাৎ এখান থেকে একইভাবে রোগুলোকে সিলেক্ট করে নিই এবং একটি রোকে যদি আমরা বাড়িয়ে নিই, তাহলে কিন্তু সবগুলো রো একই মাপে সবগুলো রো প্রস্থ বেড়ে যাবে। এখন এটিকে আমরা আমাদের মতো করে সাইজ দিয়েও, যদি আমাদের স্পেসিফিক একটি সাইজ জানা থাকে, সেক্ষেত্রেও কি আমরা সাইজ বাড়িয়ে নিতে পারি। এই জন্য আমরা রাইট মাউস ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রো হাইট লেখা রয়েছে। রো হাইট এখানে ক্লিক করে আমাদের যদি মাপ জানা থাকে, বর্তমান মাপটি এখানে প্রদর্শিত হচ্ছে 38.4। তা আমরা এখানে যদি টাইপ করে দিই যে 45, ওকে, তাহলে একই মাপে সবগুলো সেল হয়ে যাবে। একইভাবে আমরা কলামগুলোকে সিলেকশন করি এবং এখানে রাইট মাউস ক্লিক করে এখানে যদি আমরা কলাম উইথ সিলেকশন করি এবং এখানে যদি আমাদের মাপটি দিয়ে দিই 20, তাহলে কিন্তু প্রত্যেকটা কলামের উইথ একই মাপে হয়ে যাবে। তো এভাবে আমরা কোনো একটি কলাম এবং রো, একাধিক কলাম এবং রোর মাপটি একসাথে ফিক্স করতে পারি। তো এবার আমরা চলে আসি যে আমরা এখান থেকে যেগুলো বেশি প্রয়োজন সেগুলোকেই আমরা দেখব। যে সেলগুলোর মধ্যে যখন কোনো সেলগুলোকে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে আমরা এখানে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর মধ্যে যেগুলোকে সিলেক্ট করে নেব সেগুলোর উপরে অ্যাপ্লাই হবে। এখানে আমি নাম্বারে ক্লিক করলাম। এই কাজটি আমরা এখান থেকে রাইট মাউস ক্লিক করে ফরম্যাট সেলেও ক্লিক করতে পারি, একই অপশন আসবে। এখান থেকে নর্মালি জেনারেল সিলেক্ট করা থাকে। তো নাম্বারে ক্লিক করার পর আমরা এখানে ডেসিমাল প্লেসেস 2 থাকে অর্থাৎ নর্মালি যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কী হবে, যখন কোনো একটি সংখ্যা আমরা লিখব তখন এখানে দশমিক এর পরে 2 অঙ্ক দেখাচ্ছে। এটিকে আমরা যদি কমিয়ে নিতে চাইলে আমরা এখন এখান থেকে কমিয়ে দিব। একইভাবে ফরম্যাট সেল এখানে আমরা যদি 1 করে দিই, তাহলে দশমিকের পরে 1 অঙ্ক দেখাবে। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে সেই কাজটি করতে পারি, বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি। এই কাজটি এখান থেকে আমরা করতে পারি। এখন এই কাজটি এখন যদি আমরা এখান থেকে ফরম্যাট সেলে চলে গেলাম, এখন এখান থেকে আমরা যদি সেপারেটর ইউজ করতে চাই, যে 1000 সেপারেটর যদি এখানে আমরা প্রেস করি, তাহলে কি হবে যে যখন আমরা এখানে 1000 লিখে কোনো ভ্যালু লিখব, তখন 1000-এর পরে এখানে একটা অটোমেটিকলি কমা চলে আসবে। তো এরকম করে আমরা আমাদের সেলগুলোকে ফরম্যাট করতে পারি। এখন যদি নেগেটিভ নাম্বারসের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পারবো, এখানে নর্মালি যদি এভাবে দেখতে চাই আর এখানে যদি এখানে ক্লিক করি, তখন নেগেটিভ কোনো ভ্যালু আসলে তখন রেড মার্ক হবে। অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস লিখে যদি এখানে কোনো একটা ভ্যালু দিই, তখন সেক্ষেত্রে রেড মার্ক আসবে, অর্থাৎ নেগেটিভ ভ্যালুটি রেড মার্কে দেখাবে। তো নর্মালি আমরা এরকম করে যদি দেখতে চাই সেটি করতে পারি। আর যদি মনে করি যে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে কোনো নেগেটিভ ভ্যালু দেখাবো, তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেট হয়ে যাবে। যদি মনে করি আমরা এখান থেকে ব্র্যাকেট রেড মার্ক থাকবে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ কোনো ভ্যালু, এই যে এখানে দেখুন যে নেগেটিভ কোনো ভ্যালুটাকে এভাবে দেখাবে। তো নর্মালি আমরা অবশ্যই এভাবে দেখি না, নেগেটিভ ভ্যালুটাকে আমরা মাইনাস দিয়ে দেখতে অভ্যস্ত। তো আমরা যদি যেভাবে ফরম্যাট করে রাখবো সেভাবেই দেখাবে নেগেটিভ ভ্যালুটি।
এবার আমরা চলে আসি যে এক্ষেত্রে কোনো একটি সেলের মধ্যে আমরা একটু সেলটিকে একটু বড় করে নিই, এখান থেকে আমরা 20 করে দিলাম, তো একটু উইডটাকে বড় করে নিলাম। এখন আমরা চলে গেলাম ফরম্যাট সেলে। তো নর্মালি নাম্বারের ক্ষেত্রে আমরা বিষয়গুলি দেখলাম। এখন কারেন্সি হচ্ছে কোনো একটি দেশের মুদ্রা। নর্মালি আমরা কোনো দেশের মুদ্রার প্রতীক সহ যদি নর্মালি কাজ করতে চাই, তো এখানে আমাদের দেশের মুদ্রার প্রতীক যদি আমরা বিডিটি দেখতে চাই, তো বিডিটি যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, যেখান থেকে বিডিটি সিলেক্ট করে দেব। বিডিটি এখানে আমরা সার্চ করে অনেকে টাকার মতো টকে প্রতীক মনে করে, মুদ্রার প্রতীক মনে করে টাকার মতো টকে, তো সেক্ষেত্রে টাকার মতো টকে ইন্ডিয়াতে রুপির চিহ্ন বা যে দেশের যেটি মুদ্রার প্রতীক সেটিকে সার্চ করে সেটিকে তারা এখান থেকে সার্চ করে সেই মুদ্রার প্রতীকটি এখানে ব্যবহার করলে তখন আর এখানে ক্যালকুলেশনে কোনো প্রবলেম করবে না। কিন্তু আমরা হাতে যদি টাইপ করে দিই বিডিটি বা কোনো দেশের কারেন্সিকে টাইপ করে দিই সেক্ষেত্রে কিন্তু প্রবলেম করবে। তো এই জন্য আমরা যে দেশের মুদ্রা সেই দেশের মুদ্রাটাকে এখানে ফাইন্ড আউট করে সেটি আমরা দিয়ে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিডিটি, যাই হোক বিডিটি সার্চ করে এখানে ওকে করে দিলে তখন এখানে এখন আমরা যখন লিখব কোনো একটি অ্যামাউন্ট লিখব তখন এখানে অ্যামাউন্টটি বিডিটি দেখাচ্ছে। তো এখানে বিডিটি থাকার পরেও এখন কিন্তু কোনো ক্যালকুলেশন যদি আমরা করি, এখন কিন্তু এখানে কারেন্সি দেখাচ্ছে। এখন আমরা এখানে আবারও আমি চলে যাচ্ছি কারেন্সিতে, এবং কারেন্সিতে চলে যাওয়ার পর এখানে এখন সিম্বলটি আমি আবারও এখান থেকে এবার বিডিটি করে দিলাম, ওকে বিডিটি করে দিলাম। তো এক্ষেত্রে এখন আমি আবার এখানে করে এটির মধ্যে করে এখন যদি আমরা সাম করি তাহলে এখন যোগফল দেখাচ্ছে। তার মানে এখন এটি বিডিটি থাকার পরেও এটি টেক্সট হিসেবে আর কাউন্ট করছে না, এটি এখন একটা নাম্বারের মতো করে ক্যালকুলেশন দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা কোনো একটি ফরম্যাট করতে পারি কারেন্সি হিসেবে। এখন যদি এটিকে আবার আমরা নর্মালি নাম্বার হিসেবে করতে চাই তাহলে নাম্বার করে দিতে পারি, আবার এটিকে আমরা নাম্বার করে দিতে পারি, কনভার্ট করতে পারি নাম্বারে। এবার আমরা এখন চলে যাচ্ছি যে যদি আমরা এখন ডেটের ফরম্যাট থাকতে পারে, বিভিন্ন ডেটের ফরম্যাটে চলে আসছে। এখানে ডেটের ফরম্যাটটা আমরা যদি এভাবে দেখতে চাই, কোনো একটা দিনকে যদি উল্লেখ করতে চাই সেভাবে দিতে পারি। তো নর্মালি যেটি আমরা করি যে নর্মালি আমরা তারিখ, তারপরে হচ্ছে মাস, তারপরে এবং বছর, তো এটা সিলেক্ট করে আমরা ওকে করলাম। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি সিলেক্ট করে ওকে করলে এখন আমরা যখন এখানে স্ল্যাশ চিহ্ন ইউজ করব 12, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2021, তাহলে এখানে বাই ডিফল্ট প্রথমে মাস আমাদের এন্ট্রি করার সময় প্রথমে আমাদেরকে মাসটি ইনপুট করতে হবে, তারপরে তারিখ ইনপুট করতে হবে, তারপরে আমাদেরকে বছর ইনপুট করতে হবে। যেমন আমার যদি প্রথমে যদি লিখি হচ্ছে 12, তারপরে যদি আমি প্রেস করি যে 23, তারপরে লিখতে হবে 2021, তাহলে হচ্ছে 23 ডিসেম্বর। এরপর আমি চলে আসি যে আমাদের টাইমের ক্ষেত্রে টাইমের ফরম্যাটটি দেওয়া রয়েছে, যেভাবে সিলেক্ট করব সেভাবে দিবে। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা দেখে ডেসিমাল প্লেসেস 2 ওকে করে আমরা যখন দিব তখন আমরা এখান থেকে যখন যেটা লিখবো তখন পার্সেন্টেজ দেখাচ্ছে, ডেসিমাল প্লেসেস 2 দেখাচ্ছে। এটিকে আমরা একইভাবে আমরা করতে পারি, এটিকে কম বেশি করে দিতে পারি, এখান থেকে কম বেশি করানো যেতে পারে। তো আমরা এখানে যদি দেই 25.55 তাহলে হচ্ছে সেক্ষেত্রে পার্সেন্টেজ দেখাবে। এখন আমরা এখান থেকে ফ্র্যাকশন, সায়েন্টিফিক টেক্সট, তো এগুলো আমরা এখান থেকে কাস্টমের উপরে স্পেশালি আমরা একটা ক্লাস করব কাস্টমের উপরে। জিপ কোডটা অবশ্য আমাদের কাস্টমের সাথে করলে তখন আমরা ভালো বুঝতে পারবো। তো মোটামুটিভাবে এখানে এই কয়টি ইম্পর্টেন্ট ছিল। এখন আমরা চলে যাচ্ছি অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা এখন এখানে দেখি যে এখানে আমরা কিছু একটা লিখে রাখি, মাইক্রোসফট এক্সেল। এখন এক্সেলে এখানে লেখার পরে আমরা এখন চলে যাচ্ছি এখানে, এবার এখান থেকে দেখাই, এখানে চলে গেলাম। এখন অ্যালাইনমেন্টে আমরা চলে আসলাম।
এখানে ক্লিক করলেও হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট অ্যালাইনমেন্টটি নর্মালি এখান থেকে আমরা ইন্ডেন্টেশনটি লেফট থাকে নর্মালি, এখন সেন্টার করে দিলে এটি সেন্টার হয়ে যাবে। তো সেন্টার হয়ে যাবে এখান থেকে আমরা করতে পারি, এখান থেকে আমরা করে নিতে পারি, সেটি একই জিনিস এখান থেকে ক্লিক করে নিলেও হয়। তো আবার আমরা চলে আসি এখান থেকে, এখন এটি ইন্ডেন্টেশনটি আমরা যদি এখানে টাইপ করে দিই যে এখানে সেন্টার না করে আমরা একটু বাড়িয়ে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে দেখুন যে এখানে একটু আমরা বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু একটু করে বাড়াতে পারি, কমাতে পারি, অল্প করে বাড়াতে চাইলে কমাতে চাইলে এখান থেকে আমরা ইন্ডেন্টেশনটি একটু করে বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি। ওকে, এখান থেকে ইন্ডেন্টেশনটি আমরা জাস্টিফাই মানে হচ্ছে উভয় পাশে সমান করে নিতে পারি, চাইলে উভয় পাশে সমান, রাইট হলে রাইট। তো এখান থেকে আমরা এখান থেকে দিতে পারি। আচ্ছা, একইভাবে আমরা ভার্টিক্যালি যদি চাই, তো ভার্টিক্যালি এটা বুঝতে গেলে আমাদেরকে আবার কি করতে হবে যে এটাকে একটু বড় করতে হবে সেলটাকে। তো ভার্টিক্যালি আমরা যদি করতে চাই তাহলে এখানে বটম করা আছে, এটাকে জাস্ট আমরা কি করব, এটাকে আমরা সেন্টার করে দিলে তখন আমরা এটাই বুঝতে পারবো যে সেন্টার হয়ে গেছে। এরকম অবস্থায় থাকলে তখন বুঝতে পারবো। আর এখানে যদি টেক্সট একটু বড় থাকে, র্যাপ টেক্সট হচ্ছে যে র্যাপ করলে হবে কি, যখন এটি ছোট থাকবে তখন এটি মুড়িয়ে যাবে, অর্থাৎ মার্জিন যতটুকু থাকবে সেখান থেকে লেখাটা ভেঙে যাবে র্যাপ করলে। আর এখান থেকে যখন আমরা শ্রিঙ্ক টু ফিট দেব, যখন টেক্সটটি র্যাপ টেক্সট আর এই দুটো একসাথে অ্যাপ্লাই হবে না, শ্রিঙ্ক টু ফিট দিলে হবে কি লেখাটি অতটুকু সেলের মধ্যেই তখন সংকুচিত হয়ে ওই সেলের যতটুকু এরিয়াতে আমি যাকে নির্দিষ্ট করে দেবো ততটুকু এরিয়ার মধ্যেই সেই লেখাটা ফিট হয়ে যাবে। এটি হচ্ছে র্যাপ টেক্সট এবং শ্রিঙ্ক টু ফিট, অর্থাৎ আমি যখন লিমিটেড একটা এরিয়ার মধ্যে আমাকে লিখতেই হবে, আমি যখন এরিয়াটি বাড়াতে পারবো না তখন আমি শ্রিঙ্ক টু ফিট অ্যাপ্লাই করবো, আর যখন আমি লেখাটা ভেঙে নিচে দিতে হবে তখন। আর মার্জ সেল হচ্ছে যখন আমি দুই বা ততোধিক সেলকে ভেঙে একসাথে করব তখন আমি মার্জ সেলে অ্যাপ্লাই করব, তখন মার্জ সেল দিয়ে দিব। তো মার্জ সেল দিলে তখন কয়েকটা সেল ভেঙে একটি হয়ে যাবে। তো এই কাজটি আমরা করতে পারি, এখান থেকেও ক্লিক করে দ্রুত করতে পারি। র্যাপ টেক্সটের কাজটি আমরা এখান থেকে আমরা করতে পারি। তো এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা টেক্সটটাকে অনেক সময় দেখা যাচ্ছে ডিরেকশন চেঞ্জ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা ডিরেকশনটি এখান থেকে চেঞ্জও করতে পারি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা চেঞ্জ করব। তো এখান থেকে লেখাটি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক সময় এরকম হতে পারে যে কোনো টেক্সট হয়তো দুই সেল মিলে এখানে কোনো একটা টেক্সট রয়েছে, পাশের সেলে হয়তো একটি সেলে লিখতে হচ্ছে, যেমন এখানে আমরা মার্জ করলাম, এখানে হয়তো লেখা রয়েছে, যাই হোক এখানে লেখা রয়েছে নেম, আর এখানে লেখা রয়েছে এখানে এরকম রয়েছে। তো আমরা এখানে এই সেলগুলোকে হয়তো এই লেখাটাকে হয়তো আমরা চাচ্ছি যে এভাবে দিতে, তো এই জন্য আমরা এটিকে হয়তো এরকম করে চেঞ্জ করে দিলাম, এরকম করে দিলাম, এরকম করে এটিকে অ্যালাইনমেন্টটিকে সেন্টার করে দিলাম। যাই হোক, এরকম করে আমরা কোনো একটি টেক্সটকে কখনো হয়তো বা এরকম করে সাজানোর প্রয়োজন হতে পারে। এখানে সাজালেই বোঝা যায় যে কখনো বিভিন্ন সময় এরকম করে কোনো টেক্সটকে সাজানোর প্রয়োজন হতে পারে, হয়তো এদিকে রয়েছে ডিরেক্ট ডেকোরেশন, আমরা তো প্রয়োজন হতে পারে এরকম করে। তো আমরা দেখলাম সেটি হচ্ছে যে এখান থেকে যে এই ডেকোরেশনটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এখানে এইদিকেও দিতে পারি, যেদিকে দেওয়ার প্রয়োজন হতে পারে সেদিকে আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা বিষয়টি দেখলাম। ফন্টের হচ্ছে যে আমাদের ফন্ট, তো এখানে সুপারস্ক্রিপ্ট হচ্ছে কোনো একটি টেক্সটকে যদি আমরা উপরের দিকে উঠাতে চাই, উপরে দেওয়ার প্রয়োজন হয়। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে যদি লেখার প্রয়োজন হয়, কালার চেঞ্জ করে দিতে পারি, কালার এখান থেকে দিয়ে দিব, কালার চেঞ্জ করলাম। আর যদি মনে হয় যে ফন্টের ডিজাইন চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। আর এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো তো আমরা জানি। তো এক্ষেত্রে বর্ডার একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ বিষয়।
যেটি একটু আগে করলাম আমরা। বর্ডারগুলোকে যে একটু মোটা করতে চাই মোটা করে দিলাম, বর্ডারের কালার দিতে চাইলে বর্ডারের কালার আমরা দিতে পারবো এখান থেকে। আর চারদিক দিয়ে যদি বর্ডার দিতে চাই শুধুমাত্র, সেক্ষেত্রে আমরা এখান থেকে আউটলাইনটি দিয়ে দিব। অনেকগুলো সেল সিলেক্ট করলাম, সেল সিলেক্ট করার পরে আমরা কয়েকটা সেল সিলেক্ট করে নিলাম, দেখা যাচ্ছে এখানে কয়েকটা সেল সিলেক্ট করে নিলাম, শুধু চারদিকে বর্ডার দিব। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্টে চলে গেলাম, ফন্ট থেকে বর্ডারে চলে গেলাম, বর্ডারে চলে যাওয়ার পর এখানে আউটলাইন দিয়ে দিলাম। তাহলে হবে কি শুধু চারদিকে সিলেক্ট হবে। এখন আমি যদি ভেতরেরগুলোকেও দিতে চাই সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব, এখান থেকে বর্ডারে চলে গেলাম এবং এখান থেকে ইনসাইডও দিয়ে দিব। ইনসাইড দিয়ে দিলে হবে কি শুধু সবগুলো হয়ে যাবে, সবগুলো সেল হয়ে যাবে ইনসাইডে দিয়ে দিলে। এখন এখান থেকে আমরা এই কাজটা করতে পারি। এখানে দেখা যাচ্ছে অল বর্ডার, আউটসাইড বর্ডার, এবং শুধুমাত্র এখান থেকে যদি আমরা অনলি রাইট সাইডে দিই তাহলে দেখা যাচ্ছে রাইট সাইডে হবে, আর ভেতরে হবে না। এই কাজটি প্রথমের দিকে আমাদেরকে করতে হতো। যেমন এখানে আমি একটু দেখাই যে এখানে একটা নতুন জায়গা আছে, শুধুমাত্র আমরা এই সাইডে একটা মার্জিন দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা জাস্ট এইখানে রাইট বর্ডার এখানে ক্লিক করব, তাহলে শুধুমাত্র রাইট বর্ডার হয়ে গেল এখানে এভাবে। তাহলে এরকম করে কিন্তু আমরা আমাদের মতো করে শুরু থেকে একটা প্ল্যান করে আমরা দিতে পারি। শুধু টপে দিতে চাচ্ছি সেক্ষেত্রে টপে দিতে পারবো। তো যেভাবে বর্ডার দিতে চাই সেভাবে বর্ডার দিতে পারি। ড্র বর্ডার আছে, ড্র বর্ডার দিয়ে আমরা একটা নির্দিষ্ট এরিয়াকে বর্ডার করতে পারি। তো এটা প্ল্যানিং করে বর্ডার করতে হবে, কোথায় বর্ডার দিব, কোন জায়গায় বর্ডার দিব, সেরকম করে খুব সাবধানে। এইটি কিন্তু একটু নড়াচড়া করলে এলোমেলো হয়ে যাবে। তো যেখানে বর্ডার দেওয়া দরকার সেই এরিয়াগুলোকে আমরা বর্ডার দিতে পারি। তো একটু লম্বা করলে হবে না, জাস্ট এখানে সুন্দর করে একটু উপরে উঠলে হবে না, একটু সোজা করে এই যে হ্যাঁ এরকম করে দিতে হবে। তো এই বর্ডারটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো এটা গেল, এখান থেকে আমরা চলে গেল। এখন আমরা চলে আসি যে যদি কখনো আমাদের এগুলোর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা এগুলোকে আমরা মুছতেও পারবো। ইরেজ বর্ডার এখানে গেলাম, তো এখান থেকে কোনো কিছু ভুল হয়ে গেলে এটিকে আমরা মুছতে পারবো, এখান থেকে মুছতে পারবো। তো এখান থেকে আবার ক্লিক করলে সেটি আবার সিলেকশন হবে। তো আবার আমরা চলে আসি এখান থেকে, আবার বর্ডার থেকে এগুলোর আবার আমরা যদি কখনো প্রয়োজন হয় আবার বাদ দিতে পারবো। এখন এগুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে আবার যদি আমি ক্লিক করি বর্ডার প্রয়োজন নেই তাহলে নান করে দিলাম, তাহলে আবার এগুলো কিন্তু চলে যাবে। এগুলো কিন্তু চলে গেল সবগুলো। কোনো কারণে যদি প্রবলেম হয় তাহলে নান করে দিব, তাহলে আমাদের এগুলো চলে যাবে। এখন আমরা চলে আসি যে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার প্রয়োজন হতে পারে, যে টপগুলোকে আমরা অনেক সময় এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো সেক্ষেত্রে আমরা চলে গেলাম এখান থেকে, তখন আমরা চলে গেলাম ফিল থেকে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড লাইট কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম, এখান থেকে লাইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এটাকে বোল্ড করতে পারি, আমরা টেক্সটগুলোকে বোল্ড করলাম, লাইট ব্যাকগ্রাউন্ড দিলাম। এরপর চলে আসি এখান থেকে আমরা ফিল করলাম, এবং এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ইফেক্ট রয়েছে। তো এগুলো দেওয়া যায়, এগুলো হিজিবিজি কারো কাছে ভালো লাগতে পারে, এগুলো দিতে পারেন, এগুলো অনেক ব্যাপার। তো এগুলো একটু দেখে নেবেন, এগুলো দিলে এরকম হবে, এগুলো দিলে এক এক রকম ইফেক্ট হবে। যার কাছে যদি ভালো লাগে এগুলো দিতে পারেন। ডিজাইন এগুলো অনেকে পছন্দ করে, অনেকে হিজিবিজি পছন্দ করে না। যাই হোক, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। তো এখন এখানে এই ফিল দেওয়া যেতে পারে। এখানে আবার প্যাটার্ন রয়েছে, অনেকগুলো প্যাটার্ন রয়েছে, এখানে প্যাটার্ন রয়েছে। প্যাটার্নগুলো ভালো লাগলে এগুলো দেখতে পারেন, এগুলো দিতে পারেন। যদি ভালো লাগে তো দিবেন, না লাগলে দিবেন না। এগুলো অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। যাই হোক, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখলেই হবে। তো যাই হোক, আপাতত মোটামুটি ছিল আমাদের এখানে বেসিক কিছু সেটিং। এগুলো আসলে বিক্ষিপ্তভাবে দেখানো হলো। এগুলো যাদের এগুলো নিয়ে প্ল্যানিং রয়েছে, যারা এগুলো সুন্দর করে সাজালেই সুন্দর করে একটা ওয়ার্কশিট ডেকোরেশনের জন্য এখান থেকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা যায়। আমি জাস্ট অপশনগুলো আসলে দেখালাম, এগুলো থেকেই সুন্দর করে একটা ওয়ার্কশিট ডিজাইন করা যায়। এগুলো দিয়েই যাদের মধ্যে ডিজাইনিং যারা পারেন তারা এখান থেকেই সুন্দর ডিজাইন করতে পারেন, সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। তো অপশনগুলো জাস্ট শেয়ার করলাম, তা সুন্দর করে সবগুলো শেয়ার করলে এমনিতেই টিউটোরিয়ালটি অনেক দীর্ঘ হয়ে গেল। তো আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করি।